যে ইউনূস সরকার এমন অনেক কাজ করে যেগুলো কেউ জানে না, এমনকি বাংলাদেশের বড় বড় যে অফিসিয়াল আছে তারাও জানে না। গোপনে অনেক কাজ করে, তেমনি সম্প্রতি তারা গোপনে একটি কাজ করেছে যেটা ভারত সরকারের মনে অনেক কষ্ট দিয়েছে। তাহলে প্রশ্ন করতে পারেন যে কি সেই পদক্ষেপ? আগামী 3 দিনের মধ্যে ইউনূস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। কি করতে যাচ্ছে? টান টান উত্তেজনা। আর মাত্র 3 দিন, মানে 72 ঘন্টার মধ্যেই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। সরকার দেখাতে চায় যে না, আমরা সফল। এরকম নানা কথাবার্তা যখন আলোচিত হচ্ছে তখন সেই আলোচনাটাকে আরো বেশি উস্কে দিল দৈনিক মানবজমিন। দৈনিক মানবজমিন একটা অদ্ভুতরে নিউজ করেছে, যে নিউজটাকে নিয়ে বহু কথা বলা রয়েছে। দৈনিক মানবজমিন যেটা বলার চেষ্টা করছে যে নানা প্রেক্ষাপট বিচারে মুরব্বীরা বলে 10 দিন চোরের একদিন গৃহস্থের হাত পায়দা ধরা হয়েছে, এটা বোঝাই যায়। খুবই দরকার ছিল, এটা খুবই দরকার ছিল। এটা গোয়েন্দা বিভাগের বাইক করা ওয়ান টুর ব্যাপার, কোনো ব্যাপারই না। দেখেন, এটি দরকার। এই দগদগ এখান থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। মানে আগামী দিনে আপনার পথ চলতে গেলে, আপনার শাসন, গণতন্ত্র, এই বিষয়গুলো বুঝতে গেলে এই যে সিদ্ধান্ত নিল, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দেখেন, মিডিয়ায় এসছে একটা সত্য কথা, পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। উপর কইরা কম্বল দিয়া পিটায়া পাশা ফাটায়া দিছে। সেনাপ্রধান মির্জাফর নিজে এটা করাইছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আমি একটা কথা বারবার বলি যে ইউনূস সরকার এমন অনেক কাজ করে যেগুলো কেউ জানে না, এমনকি বাংলাদেশের বড় বড় যে অফিসিয়াল আছে তারাও জানে না। গোপনে অনেক কাজ করে, তেমনি সম্প্রতি তারা গোপনে একটি কাজ করেছে যেটা ভারত সরকারের মনে অনেক কষ্ট দিয়েছে। তাহলে প্রশ্ন করতে পারেন যে কি সেই পদক্ষেপ? আমি আসবো। বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ড 3rd লার্জেস্ট ক্লোদিং এক্সপোর্ট কান্ট্রি। চায়না এবং ভিয়েতনামের পরেই বাংলাদেশের অবস্থান। একসময় ছিল চায়নার পরেই বাংলাদেশ, এখন ভিয়েতনাম মাঝে দিয়ে ঢুকে গিয়েছে। তো এই যে তৈরি পোশাকগুলো রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলারের তৈরি পোশাক, এই তৈরি পোশাকের সবচেয়ে বড় কাঁচামাল কোনটা? নিঃসন্দেহে তুলা। তুলার কোনো বিকল্প নেই। একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার সবচেয়ে বড় উপাদান হচ্ছে সস্তায় শ্রম, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের শ্রম সস্তা তুলনামূলকভাবে। এবং দ্বিতীয় দরকার জিনিসটা কিন্তু হচ্ছে তুলা। এছাড়া বিদ্যুৎ গ্যাস এগুলো তো আসি। তুলা, এই তুলাটা অবশ্যই দরকার। এবং শেখ হাসিনা সরকারের আমলে এই তুলার বেশিরভাগই ভারত থেকে আমদানি করা হতো। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক একদম খারাপ হয়ে যায়। এবং খারাপ হওয়ার পরই বাংলাদেশ সরকার এই তুলার বিষয়ে ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমাতে শুরু করে। কারণ ইউনূস সরকার মনে করেছে যেহেতু আমাদের অর্থনীতি গার্মেন্টস শিল্পের উপর নির্ভরশীল এবং গার্মেন্টস শিল্পের অপরিহার্য উপাদান হচ্ছে তুলা, সেই তুলা যদি ভারত হঠাৎ করে বন্ধ করে দেয় তাহলে আমরা বিপদে পড়বো। এবং ভারতের তো অভ্যাস আছেই নিজেদের নাক কেটে পরের যাত্রা ভ্রমণ করা। যেমন ভারত বাংলাদেশকে ভিসা দেয় না, এতে কিন্তু ক্ষতি হচ্ছে ভারতের অর্থনীতির। কিন্তু ওই যেটা জিদ, তোর হাসিনাকে তাড়িয়ে দিলি, তোদেরকে ভিসা দেবো না, এরকম। তো তারপরই ইউনূস সরকার করে কি, তারা ভারত থেকে আমদানি কমিয়ে তারা নজর দেয় ল্যাটিন আমেরিকা দেশ ব্রাজিল এবং পূর্ব এবং পশ্চিম আফ্রিকার দিকে। ওই সব দেশে প্রচুর খালি জমি জমা পড়ে রয়েছে, অনেক তুলা চাষ করে এবং দামেও একরকম ভারতের মতোই পড়ে, আমদানি পরিবহন সব মিলিয়ে। সম্প্রতি আপনারা আফ্রিকার দেশ বুরকিনো ফাসোর নাম শুনেছেন এবং আপনারা বুরকিনো ফাসোর যুবক রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাওরে তার ভাষণ শুনেছেন। এই যুবক একসময় সেনাবাহিনীতে ছিলেন এবং তিনি ক্ষমতায় এসেই তিনি পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে কথা বলেন, পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেন, পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন এবং তিনি তার কলোনিয়াল গুরু ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এবং তিনি বলেন যে আমরা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ জাতি, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, শুধু আমাদের ভিতর একতার অভাব, আমাদের ভিতর জ্ঞানের অভাব। আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে আমাদের আর পশ্চিমা শক্তির প্রয়োজন নেই। এবং অলরেডি ইব্রাহিম ট্রাওরে তিনি কিন্তু পুরো আফ্রিকার নেতা হওয়া শুরু করেছেন। আফ্রিকার বহু দেশের মানুষ তাকে ফলো করে তার ভাষণ শোনার জন্য ওয়েট করে, সেটা বুরকিনো ফাসোর মানুষই হোক না কেন, বা লিবিয়া বা দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া বা রুয়ান্ডা সবাই। তো তিনি আফ্রিকার নেতা হয়ে গিয়েছেন। তো সেই ইব্রাহিম ট্রাওরের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের একজন কূটনীতিক গিয়ে তার সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তুলা আমদানির আগ্রহ প্রকাশ করেছেন এবং সেখানে একটি চুক্তিও হয়েছে। এবং এই বুরকিনো ফাসো থেকে 139 মিলিয়ন ডলারের তুলা কিনার একটা চুক্তি বাংলাদেশ প্রাথমিকভাবে সম্পন্ন করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুসলিম দেশ বুরকিনো ফাসো, তারা এই চুক্তি করতে পেরে, বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পেরে তারা খুবই খুশি। তারা এত খুশি দেখে আমার খুব ভালো লাগলো এবং তারা খুব প্রচার করতেছে, দেখো আমরা বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে পেরেছি, আমেরিকা না, ফ্রান্স না, ইংল্যান্ড না, আমরা চুক্তি করছি বাংলাদেশের সঙ্গে, যে বাংলাদেশ 3য় বৃহত্তম ক্লোদিং এক্সপোর্ট কোম্পানি এবং তারা আমাদের কাছ থেকে তুলা কিনবে। তারা খুবই খুশি কিন্তু। এবং এটা দেখে কিন্তু ভালো লাগে যে পশ্চিম আফ্রিকার একটি গরিব দেশ বুরকিনো ফাসো, মুসলিম ভাই, তাদের কাছ থেকে আমরা তুলা কিনবো এবং এই তুলা কেনার জন্য তারা কি খুশি। অথচ আমরা ভারত থেকে বছরে 12 বিলিয়ন ডলারের পণ্য কিনি, আর ভারত কিনে মাত্র 1 বিলিয়ন। তাও ভারত আমাদেরকে মূল্যায়নই করে না, আমাদের দেশে ঢুকতে দেয় না, আমাদের উপর 14 বছর ধরে স্বৈরাচার বসিয়ে রেখেছে, আমাদেরকে সীমান্তে পাখির মতো মারে এবং রাজনীতিবিদরা আমাদেরকে অসম্মান করে আজে বাজে কথা বলে এবং গোপনে গোপনে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যায়। আর এই বুরকিনো ফাসো, তাদের সঙ্গে এই তুলা কিনার চুক্তি সম্পন্ন হয়েছে, তারা কি যে খুশি, কি যে আনন্দ। একটা গরিব দেশ, মুসলিম গরিব দেশ, তাদের দেশে উন্নতি হবে, তাদের দেশের সঙ্গে বাংলাদেশের মতো একটা দেশ যারা পৃথিবীতে 3য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ, তাদের সঙ্গে চুক্তি করেছে তুলা কিনার, এই আনন্দই ধরে না। তাহলে আমরা কি করবো?
তাহলে তো আমাদের উচিত যে ঠিক আছে ভারত থেকে তুলা কিনা যায় এবং পরিবহন একটু কম সময় লাগে যেহেতু কাছি, কিন্তু যদি বুরকিনা ফাসো ওই পরিবহন সহকারে একটু সময় বেশি লাগলেও যদি আমরা টাকার দামটা ঠিক রাখি, পরিবহন সহকারে মানে কস্টটা ঠিক রাখি, হয়তো সময় একটু বেশি লাগবে আসবে, যে জন্য আমাদেরকে অ্যাডভান্স অর্ডার দিতে হবে। আমার মনে হয় যে আমাদের এই বুরকিনা ফাসো থেকেই তুলাটা কিনা উচিত। যদিও সরকার ব্রাজিলের কাছ থেকেও প্রচুর তুলা কিনতেছে এবং আফ্রিকার অন্যান্য দেশের কাছ থেকেও কিনতেছে, আমি মনে করি এটা সঠিক, কারণ শুধুমাত্র ভারতের উপর নির্ভর না থেকে আফ্রিকার দেশগুলো থেকে এবং ল্যাটিন আমেরিকার দেশ থেকেও তুলা কিনা উচিত। এবং আমেরিকাও কিন্তু তুলা বিক্রি করে, একটু দাম বেশি পড়ে, কিন্তু যদি এই শুল্ক কমানো যায় তাহলে আমেরিকা থেকেও তুলা কিনতে পারে, সমস্যা নেই। আমি শুধু একটা কথাই বলি যে আমাদেরকে যেভাবেই হোক ভারত নির্ভরতা কমাতে হবে। আগামী 3 দিনের মধ্যে ইউনূস সরকার চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। কি করতে যাচ্ছে? টান টান উত্তেজনা। কি হবে? অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। আর মাত্র 3 দিন, 3 days left। দর্শক, জুলাই মাস শেষ হয়ে আসছে, ঐক্যমতের খবর নেই, জুলাই সনদের খবর নেই। অথচ জুলাই সনদ দিতে হবে, জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ চলবে, জুলাই সনদ হবে আমাদের নতুন সংবিধান, 72 সংবিধান বাতিল হবে। এটা জনগণের স্পষ্ট কথা। এটা ছাত্র জনতা ঘাট ধরে হোক আর যেভাবে আদায় করে ছাড়বে। জুলাই সনদ না হলে উপদেষ্টাদের কফিন মিছিল হবে সচিবালয়। সেখানে ঐকমত্য কমিশন বলছে 3 দিনের মধ্যে ঐকমতের কার্যক্রম সম্পন্ন করতে পারবো আলী রিয়াজ। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামান্যতম ঐকমত নেই, কোনো বিষয় কার্যকর ঐকমত হচ্ছে না, কোনো বিষয় না। যেমন একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হতে পারবেন না, এ বিষয়ে ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিলেও বিএনপি নোট অফ ডিসেন্ট দিবে, তারা রাজি না। তা আদৌ এফেক্টিভ কোনো কনসেনসাস এখন পর্যন্ত হয়নি। সেখানে 3 দিনের মধ্যে ঐকমতের কার্যক্রম সম্পন্ন করবে কিভাবে? 3 দিনের পরীক্ষা। ট্রান্সেন্ডেন্টাল যদি কিছু করতে পারে, অলৌকিক যদি কিছু করতে পারে তাহলে হবে। আমরা প্রত্যাশা করি যেন পারে। বিশেষ করে জুলাই সনদ কার্যক্রম সম্পন্ন করা মানে জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছে, সেখানে সাইন করবে কি করবে না, সময় কিন্তু 31 জুলাই পর্যন্ত। এই 3 দিনের মধ্যে কি সবাই সাইন করবে, সবাই একমত হবে কিনা, কোনো পয়েন্টে ইখতিলাফ বেঁচে থাকবে কিনা, পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু তারা রিপ্লাই দিবে কিনা, সব কিছুর মধ্যে অনিশ্চয়তা। মানে এই মুহূর্তে রাজনীতিতে একটা টান উত্তেজনা বিরাজ করছে। সেখানে সরকার মাত্র 72 ঘন্টার সময় নিয়েছে। মানে 72 ঘন্টার মধ্যেই চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে চায়। সরকার দেখাতে চায় যে না আমরা সফল, ঐকমত্য কমিশনে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, জুলাই সনদ দিতে পারছে। তার মানে 72 ঘন্টা পরীক্ষা, সমগ্র জাতির দৃষ্টি কি ঘটে সেই দিকে আমরা অপেক্ষা করছি। আগামী 3 দিনের মধ্যে অনেকগুলো কাজ সম্পাদন করে ঐকমতের প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশন সহযোগী অথবা আলী রিয়াজ। মানে এখানে প্রফেসর ইউনূসের রিপ্রেজেন্টেটিভ, ইউনূসের কথাই তিনি যা করার করেন। জুলাই সনদের বিষয়ে আমি বলে দিচ্ছি, বিএনপির মৌলিক আপত্তি আসবে। বিএনপি বলবে এই জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচন বিলম্বিত হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই কথা বিএনপি বলবে। বিএনপি আরো বলবে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। এই জুলাই সনদ 71 মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে, 24কে অতিরঞ্জিত ভাবে উঠানো হয়েছে। বিএনপি আরো বলবে যে একটা বিশেষ দল 2টা দলকে সুবিধা দেওয়ার জন্য এই জুলাই সনদ, এনসিপি জামাতকে সুবিধা দেওয়ার জন্য নানান পয়েন্টে আপত্তি তুলে ভারতের কথায় বিএনপি ঝামেলা সৃষ্টি করবে। আপনি পারবেন না, ঘোষণা করলেও সেটা টেকসই হবে না। তার মানে আমাদের চূড়ান্ত যে স্বপ্ন সেটা আদায় করতে হলে আরেকটা বিপ্লব লাগবে রাজপথে। সেটা শুরু হতে পারে চুপকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। অনেক বিষয়ে দ্বিমত থাকলেও কোনো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু ঐকমত্য হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত সব দল। দর্শক, আজকে যদি একমত হয়ে থাকে তাহলে 30টা রাজনৈতিক দল একমত হয়েছে। একজন ব্যক্তি জীবনের সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনে একমত হয়েছে। অধ্যাপক আলী রিয়াজ এই কথা বলছেন। দেখেন, এটি দরকার। প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী না। প্রধানমন্ত্রী কেউ নির্বাচিত হলে সে যাতে বলতে না পারে যে আমার কোনো বিতর্ক নেই। দেখেন, বারবার আপনারা অনেকেই বলবেন যে শুধু পিছনের কথা টানেন কেন? টানতে হয় কারণ এই দগদগ এখান থেকে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে। মানে আগামী দিনে আপনার পথ চলতে গেলে, আপনার শাসন গণতন্ত্র এই বিষয়গুলো বুঝতে গেলে আপনাকে টানতে হবে প্রতি পদে পদে যে বিগত সময় কি কি ভুল ছিল, ভুলের প্রেক্ষিতে কি কি সঠিক কাজ ছিল। যেমন শেখ হাসিনা 15 বছর কেন, আবার তো টার্ম শেষ হলো 20 বছর থাকতো। মানে ওনার যদি হায়াত আরো থাকতো, উনি বলতো যে আমার আরো থাকার দরকার আছে। দল বলতো যে হ্যাঁ আপনি থাকেন, তার মন্ত্রী কেউ বলতো না যে আপনার থাকা উচিত না, দেশে গণতন্ত্রের জন্য আবার নেতৃত্বের বিকাশের জন্য এটা দরকার আছে। বলতো কেউ বলতো? শেখ হাসিনাকে বলার কারোর সাহস ছিল যে আপনি প্রধানমন্ত্রী হবেন না? না দর্শক, কারোরই সাহস ছিল না। সুতরাং আজকে যে 30টা রাজনৈতিক দল এই যে সিদ্ধান্ত নিল 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত। দেখেন, বিএনপি আওয়ামী লীগের যে প্রতিযোগী দলকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দল হচ্ছে বিএনপি। তো বিএনপি প্রধান আজকে তো সেও বলতে পারতো যে না, শেখ হাসিনা যদি 15 বছর থাকতে পারে অন্তত আমাদের প্রধানও দলীয় প্রধানও থাকতে পারবে, বলতে পারতো, কিন্তু বলেনি, মেনে নিয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্র। এই যে আলাপ আলোচনা করতে করতে এটাই হচ্ছে আপনার গণতন্ত্রের আপনি বিকাশ, উৎকর্ষ বা ধারাবাহিক গণতন্ত্রকে আপনি যদি উন্নত করতে চান আপনাকে আলাপ আলোচনা করতেই হবে। এই যে 19 দিন ব্যাপী আলোচনা হচ্ছে, আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, যাতে কেউ মনে না করতে পারে আমি শেষ প্রধানমন্ত্রী, মানে আমার বাইরে আর কেউ নাই। নো, কেউ কি চিন্তা করছিল যে ডক্টর ইউনূস আজকে মানে সরকারের প্রধান উপদেষ্টা নয়, কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী এক অর্থে, এই পদে উনি আসবেন, এটা কি স্বাভাবিক? স্বাভাবিক না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি তাকে এই পদে আনতে বাধ্য হয়েছে। যেমন আপনি বলবেন যে না, এটা তো কোনো সংবিধান সম্মত না, সংবিধান বহির্ভূত, অবৈধ, বলার কোনো কারণ নেই। কারণ আপনি যে শাসন ব্যবস্থাটা তৈরি করছিলেন সেটা হচ্ছে
একটা অবৈধ শাসন ব্যবস্থা। আপনি এমন একটা ভোট ব্যবস্থা, এমন একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে ভোটটাকে নিয়ে গেছেন যে এখানে কোনো ক্ষমতার বদল হবে না। তা ক্ষমতার বদল হবে না মানে কি আপনি খুব নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক হয়ে গেল? তা তো না, স্বৈরতান্ত্রিক হয়ে গেল। তা স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে আপনি বলতে পারবেন না এটা খুব শাসনতান্ত্রিক, খুব গণতান্ত্রিক, আর এখন যে ক্ষমতা আছে সেই ক্ষমতার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। নো, আপনি বলতে পারেন না, কারণ লক্ষ লক্ষ মানুষ টেলিভিশন থেকে শুরু করে সবাই সাক্ষী যে মানুষ নেমে আসছে, একটা পরিবর্তন ঘটাইছে। গণঅভ্যুত্থানের পরপরই তো কোনো নিয়মতান্ত্রিক কোনো শাসন থাকে না। এমনই হয়, যেমন অস্থায়ী বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন তেমনি, তারপরে 5 বছর পর তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে তখন আনা হয়েছিল। এখন তো সেই অবস্থা করে দিয়ে যায়নি, এমন একটা ব্যবস্থা করছে যে ক্ষমতার কোনো পরিবর্তন হবে না। তো আপনি যখন কি কোনো পানি নামবে, তার যদি পথটাকে আপনি রুদ্ধ করেন, তখন পানি উচ্চায় পড়বে, তখন সেই উচ্চায় পড়ে আপনাকে ডক্টর ইউনূসকে গিলতে হচ্ছে। সামনে আপনি কি করবেন সেটা হলো বড় কথা। অতীতের কথা বাদ দেন, সামনে করতে হবে ওইটাই, গণতন্ত্রকে যে কোনো ভাবে। আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেলে কি একদম দুধের নহর বইবে? তা তো বইবে না। গণতন্ত্রেরও অনেক কণ্টকাকীর্ণ পথ আছে, সেই পথকে আপনাকে পাড়ি দিতে হবে, কিন্তু গণতন্ত্রকে কোনোভাবেই গলা টিপে হত্যা করা যাবে না। গণতন্ত্রের সংকট সমাধানের জন্য গণতন্ত্রকে আরো বেশি করে আপনাকে চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। সুতরাং সেই কাজটা করলে আমরা ভবিষ্যতে একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী পাবো। স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী আমাদের দরকার, আমাদের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী দরকার। এবং এইটা যে মাথার মধ্যে থাকবে যে 2বারের বেশি হবে না, তা না, মানে 10 বছরের বেশি কেউ থাকতে পারবে না, সেটা গ্যাপ দিয়ে হোক অথবা পরপর হোক, এটা গুরুত্বপূর্ণ। এই যে এতদিন আলাপ আলোচনার মধ্য দিয়ে এই উপলব্ধিটা, এটা একটা গণতান্ত্রিক উপলব্ধি, এটাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত। মিডিয়ায় এসছে একটা সত্য কথা, পরবর্তীতে এই খবরটাকে ধামাচাপা দেওয়া হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে আর্মি উঠায় নিয়ে পিটাইছে, উপ্পুর কইরা কম্বল দিয়া পিটায় পাশা ফাটাইয়া দিছে। সেনাপ্রধান মীর জাফর নিজে এটা করাইছে এবং বলছে বেশি কথা শিখছ, তোমার কেউ ঠেকাইব এখানে। ওয়াকার, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ বলেন, সার্জিস বলেন, ইন দ্য আইজ অফ সেনাপ্রধান মীর জাফর, ইন দ্য আইজ অফ ইন্ডিয়ান এজেন্সি, these are just cartoon. হাসনাতরে বলেন, সার্জিসরে বলেন, নাহিদরে বলেন, আসিফরে বলেন, they are nothing but a cartoon in front of them. এরা হচ্ছে ছোট ইঁদুরও না, বাচ্চা আছে না ইঁদুরের ছোট জাত, এটা কি কোন আপনাদের দেশে আঞ্চলিক ভাষায় ছোট ইঁদুর, এটা কি বলে? ওই ইঁদুরই কয় কি না ভাই, আমাদের দেশে বরিশালে কয় বাচ্চা, একেবারে ছোট বাচ্চা। এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, এটা হচ্ছে বাচ্চা। তো এখন আপনি বলছেন হাসনাত আব্দুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইতেছে, অমুকের পদত্যাগ চাইতেছে। ভাইরে একটা কথা, এখন আমি কি এরপরও বলবো হাসনাত, নাহিদ, সার্জিস ওরা খারাপ কাজ করছে? আমি বলবো যে না রে ভাই, ওরা এই বয়সে যা কিছু করছে আমি তারপরে ওদেরকে প্রশংসা দেব একটা কারণে, প্রশংসা করবো একটা কারণে। ভাইরে, এত কিছুর পরেও দেশে দাঁড়াইয়া হাক ডাক দেওয়ার সাহস পাইতেছে। তারা জানে তাদেরকে মেরে ফেলা হতে পারে, তারপরেও তারা পারতেছে। এখন এক্ষেত্রে জনগণের একটা অভিযোগ আছে, এই অভিযোগটাকে আপনি কিভাবে দেখবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাইলেই কেউ মারতে পারবে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি মনে করেন উনি কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত নিচ্ছেন? ওনার বলিষ্ঠ সিদ্ধান্তটাকে সামনে নিয়ে এগোনোর মতো এখন পর্যন্ত উনি কি খুব স্ট্রিক্ট কোনো সিদ্ধান্ত নিয়ে দেখাইছেন কিনা যে হি ইজ এ ডিসিসিভ লিডার? এখন পর্যন্ত দেখাইছে কিনা? আমি আর আপনি তো নাহিদরে, হাসনাত আব্দুল্লাহ রে ওদেরকে আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত ডিসিসিভ একটা সিদ্ধান্ত নিছে পারছে। হ্যাঁ, উনি যে ফিলসফিক্যালি বাংলাদেশের পলিটিক্যালি এটাকে সাস্টেইন করাইতে চাইতেছে যে হ্যাঁ বাংলাদেশে একটা সুস্থ রাজনীতি হোক, একটা শাসন ব্যবস্থা হোক, সাংবিধানিকভাবে এটা হোক, আমি সবগুলোর সাথে একমত। কিন্তু বাংলাদেশের না শুধু ধরেন কোন একটা মানুষের পক্স হয়েছে, এখন এই পক্স গুলোকে শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক দেয়। কেন দেয় জানেন? ঘাটার জন্য আরো বেশি আকার ধারণ না করে, তা হয়েছে ওইটার জন্য এমিশনে নিয়ে যায়, ওমিশনে নিয়ে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ডে ওয়ান উনি জানে চুপ্পু, ওয়াকার এবং শারমিন, কি জানি শিরিন শারমিন, এরা তিনটা থ্রেট বাংলাদেশে আছে, প্লাস নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান। উনি ডক্টর খলিলকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে এখন পর্যন্ত একটা আদেশ দিয়ে উনি যদি বলতো আমি সিদ্ধান্ত নিলাম আমি ওয়াকারকে সেনাবাহিনী, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং চুপ্পুকে আমি রিপ্লেস করলাম, উনি এই ধরনের একটা অর্ডার দিয়ে বিশেষ ক্ষমতায় উনি এই আদেশটা দিতে পারতেন কিনা, এবং উনি যদি এই রিস্কটা নিতেন জনগণ ওনার সাথে থাকতো কিনা, মানে এটা থাকতে পারতো কিনা? আপনি মনে করেন কিনা, আপনি কি মনে করেন না যে ওয়াকার এবং চুপ্পু এবং ইন্ডিয়ান এই ফোর্সরা এরা যদি পারতো ইউনূসে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী কালকে কম্বল চাপা দিয়া, বালিশ চাপা দিয়া মেরে ফেলাইতো? যেহেতু মারে নাই, যেহেতু ক্ষমতা থেকে সরায় নাই, এর অর্থ কি? তারা ইউনূসকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত আমি 84-85 ইয়ার্স ওল্ড, আমার যে ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আছে, আমার উপরে তারা এই ধরনের স্টেপ নিতে সাহস পাবে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রিস্ক কেন নিতেছে না? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অবজেকশন আছে, উনি নাকি সেনা সদরে ওনার জন্য একটা রুম দেয়া আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুম, উনি নাকি ওখানে যায় না। সবাই বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওখানে ভয়ে যান না। আবার বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে কোনো কাগজপত্র দেওয়া হয় না, ওনার উপদেষ্টারা সঠিকভাবে ওনার সাথে কোঅর্ডিনেট করতে পারে না, কারণ ওনার সেক্রেটারি কেউ ঢুকতে দেয় না। একটা কথা আছে 2 দিন আগে আমি শুনেছি, আমি নাম মেনশন করবো না, জেনারেল হাফিজ
ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিরক্ষা উপদেষ্টা ওয়াকার তাকে বসাইছে। কোন একটা জায়গায় জেনারেল হাফিজ বলছে যে সেনা সদর থেকে ফাইল আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 3 মাসে এই ফাইলটার দিকে ধরেও নাই এবং হাফিজ বা অন্য কেউ ডাইকা কনসাল্ট করে নাই যে সাবজেক্টটাকে গিয়ে আমার একটু ব্যাখ্যা করো, আলাপ আলোচনা করে নাই, জিজ্ঞাসা করে নাই। জেনারেল হাফিজ লোকজনদেরকে বলতেছে আমার জিজ্ঞাসা না করলে স্যারের কাছে আমি যাবো কেমনে, উনি তো আমার কোনো মতামত চায় না, আর আমারই তখন ডাকে অলরেডি আমি শুনে কাগজ সাইন করে উনি সেনা সদরে পাঠিয়ে দিছে। বিষয়টা কি? মানে আপনার কাছে কি মনে হয় একটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যে কোঅর্ডিনেশন থাকা উচিত বিভিন্ন ভাবে, আমি যেগুলো জানি আপনি যেগুলো জানেন, আপনার কি মনে হয় ওখানে এই কোঅর্ডিনেশনটা আছে? আমি যে কথাগুলো বললাম এটা বাস্তব, আমি কোনো শোনা কথা বলতেছি না। জেনারেল হাফিজ তার বন্ধু বান্ধবদের বলছে ছাত্র আমার এটাকে কিছু জিজ্ঞাসা করে না, তো আমি ওনার কি অ্যাডভাইস করবো? এই যে কতগুলো আর্মি অফিসারদেরকে স্যাক করছে, ফোর্স রিটায়ারমেন্ট দিচ্ছে, কাউকে রিটায়ারমেন্ট বেনিফিটও দেয় নাই, ওনার অফিসিয়ালি একটা ফাইল গত 3 মাস ধরে পড়ে আছে, উনি এগুলো টাচও করে নাই। আর কাদেরকে প্রমোশন দিচ্ছে? ওয়াকার, জানেন, যারা ভারতপন্থী, ওয়াকারের দল ভারী করে। যখন হাসিনা পালাইছে ওয়াকারের পক্ষে জেনারেল ছিল 14 জন, সে 14 জন থেকে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।